উপস্থিত সুধীমণ্ডলী, শিক্ষার গণতন্ত্রায়ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষা যদি গণতন্ত্রায়িত না হয় তাহলে সমাজ, রাষ্ট্র, মানুষ কি করে গণতন্ত্রায়িত হবে? শিক্ষা হচ্ছে এর একেবারে ভেতরের শক্তিটা। আমাদের দেশে শিক্ষার দেখেন সব কিছুরই এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পেরেছে, কিন্তু এখন পর্যন্ত শিক্ষার ব্যাপারটা হয় নাই। আমাদের কাছে সবচেয়ে বিরক্তিকর এবং কি বলবো বিরস বিষয় হলো শিক্ষা। শিক্ষার শব্দটাও সুন্দর না, তাই শিক্ষা শুনলেই একটা মনে হয় যে, কিন্তু শিক্ষা যে সবচেয়ে আনন্দময়, কেমন সবচেয়ে উপকারী এবং সমৃদ্ধির ঘটক, এই কথাটা আমাদের সমাজের মধ্যে আমরা আনতে পারি। এডুকেশন শব্দটাকে আমার কাছে কিন্তু সুন্দর লাগে, কিন্তু শিক্ষা শব্দটাকে আমার কোনো দিন ভালো লাগে না। আর এখন আমরাও কিন্তু স্যার যে বিষয়টা বেছে নিয়েছেন তার কারণ আমরা এই বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শিক্ষার ব্যাপারে সামান্য কিছু কাজ করেছি এর মধ্যে, সেই জন্যে হয়তো এই বিষয়টা স্যারের মনের মধ্যে এসছে। কিন্তু স্যার যে অর্থে এই গণতন্ত্রায়নের কথাটা বলেছেন সেই অর্থটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, সমস্ত জাতি পর্যায়ে। কিন্তু আমাদের দেশের যে রাজনীতিবিদ তারা আমি কখনোই দেখি নাই যে চিন্তাশীল লোকের কথা তারা শোনে। এমনকি পড়েও না, কেমন হয়তো তার ফলে কখনোই আমাদের দেশের বৈদগ্ধ্য, আমাদের দেশের চিন্তাধারা, আমাদের দেশের জ্ঞানী ব্যক্তিদের যে পরামর্শ উপদেশ সেটা কখনোই প্রায় আমাদের শিক্ষাক্ষেত্রে আরে কি বলে রাজনীতির ক্ষেত্রে কোনো প্রভাব রাখেনি। কেমন রাজনীতির ধারায় চলে এবং সেখানে শিক্ষিত লোকের সংখ্যা কিন্তু খুবই কম। কেমন উচ্চ শিক্ষিত তো নাই। আমাকে একবার এক রাজনৈতিক দলের মন্ত্রী গর্ব করে বলছিলেন যে আমার দলের মধ্যে একমাত্র আমি ইংরেজিতে বক্তৃতা করতে পারি। তো এই হলো আমাদের রাজনীতি, এবং সেই রাজনীতির কাছ থেকে শিক্ষার উন্নততর সম্ভাবনাকে খুঁজে বের করা, আবিষ্কার করা এবং তাকে বাস্তবায়ন করা, এটা কতদূর সম্ভব আমি জানি না। তো একবার এই প্রফেসর ইব্রাহিম, এই বারডেমের প্রতিষ্ঠাতা, তার সঙ্গে আমার কথা হচ্ছিল। উনি আমাকে খুবই স্নেহ করতেন। তো উনি বললেন যে দেখো তোমাদের এই আলোকিত মানুষ এই আন্দোলন সফল হবে। উনি তো ডাক্তার মানুষ এবং তার মনোযোগ এবং তার ক্ষেত্রটা ছিল মানুষের স্বাস্থ্য, সুস্থতা। আমি বললাম কেন স্যার? তো উনি বললেন যে দেখো
আমাদের দেশের মানুষ জন্মায় স্বাস্থ্যহীন হয়ে, এবং যখন জন্ম মুহূর্তে 100 জনের মধ্যে 96 জন শিশুর মাথা কাঁপে। এই শিশু বড় হয়ে তাদের পক্ষে কি বড় কিছু করা সম্ভব? কি করে আলোকিত হবে? আলোকিত হতেও তো একটা কেমন কিছু একটা শক্তি, কিছু একটা লাগবে। এটা কি? তখন আমি তাকে বললাম যে স্যার, 96 ভাগ শিশুর মাথা কাঁপে, এটা আমি মেনে নিচ্ছি, বাকি 4 ভাগ কি ঠিক আছে? আমার মনের মধ্যে ছিল যে ওই 96 ভাগকে সরকার দেখুক, আমরা অন্তত যাদের মাথাটা সোজা আছে তাদের কিছু করতে পারি কিনা। তখন আমি বললাম যে স্যার, বাকি 4 ভাগ কি ঠিক আছে? তা স্যার বললেন যে হ্যাঁ, বাকি 4 ভাগ ঠিক আছে। তখন আমি বললাম যে স্যার, আমার কাজ ওই 4 ভাগকে নিয়ে, কারণ আমার পক্ষে তো এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হওয়া সম্ভব নয়। এই রাজনীতির দিক নির্দেশনা তো আমার পক্ষে সম্ভব নয়। আমি একজন শিক্ষক মানুষ, আমার সামান্য সাধ্যের মধ্যে যেটুকু পারা সম্ভব আমি সেইটুকুই করতে পারি, তার বেশি তো আমি পারবো না। এবং যদি আমার কাছে মনে হয়েছে যে মানুষের হৃদয়কে যদি শৈশবে কোনোভাবে আপ্লুত করা যায়, কোনো আবেগে বা স্বপ্নে, কেমন বা তার চাউনিটাকে বড় করে দেওয়া যায়, তার দৃষ্টিভঙ্গিকে একবার খুলে দেওয়া যায়, তার মনের জানালাগুলোকে একবার খুলে দেওয়া যায়, তাহলে পরে সারা জীবনের জন্য সে সুরক্ষিত হয়ে যায় এবং সে নিজে ভালো হয়, নিজে ভালো কাজ করে এবং অন্যকে ভালো হতে সাহায্য করে। এবং এদের মধ্যে, এই 4 ভাগের মধ্যে থেকেই কিন্তু প্রতিভাবান মানুষ বের হয়ে আসার সম্ভাবনা খুবই বেশি। কেউ জানে না, 10টা খুবই মেধাবী মানুষ যদি, উজ্জীবিত মানুষ, বনুপ্রাণিত মানুষ যদি বেরিয়ে পড়ে, তাহলে তার একটা জাতির ভবিষ্যৎকে চেঞ্জ করে দিতে পারে। এই যে হিটলারের এত বড় এই শক্তি, তার পাশে কয়জন মানুষ? আপনি বলেন আকাশ সাহেব, তার পাশে মানুষ কয়জন? তো সুতরাং যদি বেরিয়ে আসতে পারে একবার কিছু মানুষও শক্তি নিয়ে এবং বিশ্বাস নিয়ে এবং কমিটমেন্ট নিয়ে, তাহলে পরে সেটা একটা প্রচণ্ড শক্তি তৈরি করে ফেলতে পারে।